প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা প্রতিনিয়তই কাজ করে থাকি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নিয়ে। আপনারা জানেন যে ক্লুলেস হত্যাকাণ্ড এবং যে সমস্ত হত্যাকাণ্ড আমাদের ঢাকা জেলার এরিয়াতে সংগঠিত হয়ে থাকে, সেই হত্যাকাণ্ড নিয়েই আমরা বেশি কনসার্ন থাকি। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। এরই ধারাবাহিকতায় আমরা গত ২৬ তারিখে বিকালে সংবাদ পাই যে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটি পচা ডোবায় একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ বা মরদেহ পড়ে আছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা পিবিআই ঢাকা জেলার পক্ষ থেকে একটি ক্রাইম সিন টিম প্রেরণ করি। ক্রাইম সিন টিমের সঙ্গে কিছু ইকুইপমেন্ট থাকে, কিছু যন্ত্রপাতি থাকে। তারা মূলত আনআইডেন্টিফাইড ডেড বডির পরিচয় শনাক্ত করার কাজ করে এবং পাশাপাশি ছায়া তদন্ত করে, ডিজিটাল এভিডেন্সগুলো সংগ্রহ করে। একজন ব্যক্তি যখন বিভিন্ন জায়গায়, পানিতে হোক, জঙ্গলে হোক, বিভিন্ন জায়গায় যখন মৃত অবস্থায় পড়ে থাকে, একদিন দুদিন পরে তার ডেড বডি বা মৃতদেহ কিন্তু পচে যেতে থাকে, গলে যেতে থাকে, তো ডিকম্পোস্ট হতে থাকে। তো আমরা সাধারণত যে কাজটি করি, প্রথমে হচ্ছে ভিকটিমের পরিচয় শনাক্ত করার চেষ্টা করি। প্রথমে আমরা চেষ্টা করি তার কাছে কোনো মানি ব্যাগ আছে কিনা, অথবা তার পকেটে কোনো কাগজপত্র আছে কিনা, তার মোবাইল আছে কিনা। এগুলো যদি আমরা পাই তাহলে সেইভাবে তার পরিচয় বা আত্মীয় স্বজনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করি। কিছু থাকে না, তখন আমরা আমাদের ডিজিটাল ডিভাইস ইউজ করে আমরা তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করি এবং এই প্রক্রিয়ায় আমরা অধিকাংশ ডেড বডিরই পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। তো ২৬ তারিখে যখন আমরা সংবাদ পাই, আমাদের পিবিআই ঢাকা জেলার পক্ষ থেকে একটি ক্রাইম সিন টিম প্রেরণ করি। ওই পানি থেকে লাশ উত্তোলনের পাশাপাশি আমরা তার পরিচয় নিশ্চিত করি, পরিচয় শনাক্ত করি এবং পরবর্তীতে তার আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া হয়, ভিকটিমের পরিবারকে সংবাদ দেওয়া হয়। ভিকটিমের স্ত্রী অনুফা, স্ত্রীর নাম অনুফা, উনিও জানতে পারেন। ইতিমধ্যে থানা পুলিশ আসে, থানা পুলিশও তাদের যে প্রাথমিক কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে। আমরা পরিচয় শনাক্ত করবার পরে থানা পুলিশ সুরতহাল প্রস্তুত করে ডেড বডি থানায় নিয়ে যায়। পরবর্তীতে অন্যান্য যে আইনি প্রক্রিয়া সেগুলো সমাপ্ত করতে থাকে। ইতিমধ্যে ভিকটিমের আমরা নাম জানতে পারি যে ভিকটিমের নাম হচ্ছে জালাল উদ্দিন। উনি একজন পেশায় অটোরিকশা চালক, রিক্সা চালক, পরবর্তীতে ইঞ্জিন সংযুক্ত হওয়ার পরে অটোরিকশা চালক। এবং আমরা আমাদের তদন্তে, আমরা পরে আসবো, তদন্তে একটা সময় জানতে পারি যে উনি অটোরিকশা চালানোর পাশাপাশি ছিনতাই কার্যক্রমেও জড়িত ছিলেন, আমাদের ভিকটিম নিজেও। তো উনি ওনার যখন পরিচয় শনাক্ত হয় তখন ওনার স্ত্রী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২৭ তারিখে একটি হত্যা মামলা রুজু করে। তো থানা পুলিশ যথারীতি তাদের যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে থাকে। পাশাপাশি এই মামলাটি তারা ৩ দিন তদন্ত করে। আমরা যখন আমাদের কার্যক্রম শুরু করি, আমাদের প্রাথমিক যে কার্যক্রম যেটি বলেছি যে আমরা ভিকটিমের পরিচয় শনাক্ত সহ অন্যান্য যে ডিজিটাল এভিডেন্স এগুলো সংগ্রহ করি, সংগ্রহ করবার পরে আমাদের টিম বসে থাকে না, আমরা কন্টিনিউ এই কাজ করতে থাকি। আমাদের প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনেই আমরা কাজ করতে থাকি। যদি থানা পুলিশ তদন্ত করে বা অন্য কোনো সংস্থা তদন্ত করে, আমরা ছায়া তদন্ত বলে থাকি, আমরা পাশাপাশি তদন্ত করতে থাকি, তথ্য সংগ্রহ করতে থাকি। তো আমরা যখন এইভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখি, ৩ দিন ৪ দিনের মাথায় আমরা বেশ কিছু ক্লু পেয়ে যাই, বেশ কিছু তথ্য পেয়ে যাই। আমরা পরিচয় জানতে পারি যে ভিকটিম অটোরিকশা চালাতেন, পাশাপাশি উনি ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার অ্যাসোসিয়েট কারা কারা তাদেরও বেশ কিছু তথ্য আমরা পেয়ে যাই। যখন আমরা এরকম তথ্য পাই এবং আমরা মোটামুটি নিশ্চিত হই যে আমাদের তথ্যগুলি সঠিক এবং আমরা একজন দুজন ব্যক্তিকে যদি আমাদের আওতায়, আমাদের হেফাজতে আনতে পারি, তাহলে হত্যা মামলাটির রহস্য উদ্ঘাটন করতে আমরা সমর্থ হব। এইভাবে আমরা কাজ করতে গিয়ে আমরা তখন থানা পুলিশ থেকে মামলাটি সউদ্যোগে তদন্ত করবার জন্য আমাদের একটি প্রক্রিয়া আছে। আমাদের শিডিউলভুক্ত কিছু মামলা আছে যে মামলাগুলি পিবিআই সউদ্যোগে গ্রহণ করতে পারে। আমরা সেইভাবেই আমরা আমাদের আইনি প্রক্রিয়া ফলো করে মামলাটি আমরা তদন্ত করব। এই মর্মে মামলাটি আমাদের কাছে ৩ দিন পরে সউদ্যোগে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক পিবিআই ঢাকা জেলায় নিয়ে আসি। তো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখি এবং একাধিকবার যখন আমরা টার্গেট ফিক্সড আপ করি তখন আমরা একাধিকবার অভিযান পরিচালনা করি বিভিন্ন এলাকায়। তো আমরা টার্গেটকে ধরতে প্রথমের দিকে ২-৩ বার অভিযানে ব্যর্থ হই। তো চতুর্থ অভিযানে গিয়ে আমরা অক্টোবরের ১১ তারিখে আমরা তাদেরকে মানে প্রথম আসামি যিনি মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি যিনি নুরু শেখ, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ওনাকে গ্রেপ্তার করবার পরে আমরা যখন আমাদের হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, প্রথম দিকে উনি ডিনাই করেন, অস্বীকার করেন যে উনি কিছু জানেন না, উনি কিছু করেননি। তো একজন মানুষকে যখন আমরা স্বীকার করাতে চাই বা আমরা সত্যটি উদ্ঘাটন করতে চাই, তখন কিছু তথ্যপত্র তার সামনে উপস্থাপন করতে হয়। আমরা যে লিঙ্ক আপটা তৈরি করি, আমরা যে তথ্যপত্র সংগ্রহ করি, এইগুলি যখন একজন হত্যাকারী হোক বা অন্য যে কোনো অপরাধী হোক, যখন
ওনার সামনে আমরা উপস্থাপন করতে থাকি পর্যায়ক্রমে, তখন আস্তে আস্তে উনি ব্রেকডাউন করতে থাকেন। এক্ষেত্রেও তাই, নুরুল শেখের যখন আমাদের যে সমস্ত কালেক্টেড এভিডেন্স ছিল যে উনি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, উনি এখানে গিয়েছিলেন, উনি ওনার সঙ্গে কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত তথ্যপত্র ছিল সেই তথ্যপত্র যখন ওনার সামনে উপস্থাপন করতে থাকি, তখন উনি একটি সময় স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ, আমি এই ঘটনার সঙ্গে জড়িত। আরেকজন ব্যক্তিকে হত্যা করা খুব টাফ ব্যাপার, তো আপনার সঙ্গে আর কে কে ছিল আপনি বলুন। তো উনি ডিনাই করেন যে না, আমি একাই করেছি। এবং ঘটনাটি অনেকটা এইরকম, 26 তারিখ দিবাগত রাতে দুইজনের মধ্যে কথা হয়। নুরুল শেখ হচ্ছে হত্যাকারী আর আমাদের ভিকটিম হচ্ছে জালাল। দুইজনের পরিচিত, পূর্ব পরিচিত, একসঙ্গে কাজ করতেন, রিক্সা চালাতেন। বেসিক্যালি তারা রাতে রিক্সা চালানোর কথা বলে বের হতেন। রাতে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা রিক্সা চালানো তাদের একটি মানে বাহ্যিক অবয়ব, বা তারা দেখাতেন যে আমরা রিক্সা চালক, কিন্তু তারা টার্গেট খুঁজে বেড়াতেন রাতে। টার্গেট খুঁজে যদি টার্গেট পেতেন তাহলে এইভাবে আইদার চুরি করতেন, অথবা বাধা আসলে তখন মেরে হোক, আহত করে হোক, অথবা হত্যা করে হোক, এইভাবে তারা তাদের টার্গেট বা অ্যাচিভ তারা করতেন আর কি, রিক্সাটি বা অটো রিক্সাটি ছিনতাই করতেন। তো ওই দিন রাতে নুরুল শেখ যথারীতি ভিকটিম জালালকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান, ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যান। যাবার পরে ভোর রাত পর্যন্ত তারা ওই বিভিন্ন জায়গায় এই ছিনতাই, তাদের যে টার্গেট ছিনতাই বা চুরি, এগুলো করবার জন্য তারা দুইজন একসঙ্গে ঘুরতে থাকেন। একটি সময় যখন অনেকটা ভোর হয়ে যায়, যখন তাদের মানে আশাহত হন, যখন তারা যে না, আমরা আসলে আজকে রাতে কোনো কিছু করতে পারলাম না, তখন নুরুল শেখের মাথায় একটি চিন্তা আসে যে আমাদের যে ভিকটিম জালাল, তার সিম্পল রিক্সা না, অটো রিক্সার দাম সাধারণত 50 থেকে 70 হাজার টাকার মতো হয়। অটো রিক্সাটি নিয়ে নেব। এখানে কিন্তু সহযোগী, সহযোদ্ধা, মানে একই কাজ করতেন, অথচ দেখেন বিট্রে করছে যে আমি তার রিক্সাটি নিয়ে আমি এটা বিক্রি করব। তো তখন তার পরিকল্পনা অনুযায়ী একটি দোকানে বা একটি জায়গায় তারা বসেন। বসার পরে ওই তাদের অটোরিকশার মধ্যে পানি ছিল, তারপরে অন্যান্য জুস ছিল। এই জুসের মধ্যে আগে আগে থেকেই, পূর্ব থেকেই নুরুল শেখের পরিকল্পনা মোতাবেক আপনার অতিরিক্ত ঘুমের ওষুধ মেশানো ছিল। তো উনি নিজে আগে প্রথমে মানে একবার সামান্য একটু নিজে পান করেন। পান করবার পরে বলে যে আমি তো আরেক বোতল খেয়েছি, তুমি এটা পুরোটা খাও। এইভাবে তাকে ভালোবাসা দেখিয়ে এই সকালবেলা, মানে ভোর রাতে, সকাল না, ঠিক ভোর রাতে তাকে এই জুস খেতে দেন। ওই এরিয়াটা ছিল নিরিবিলি এবং অনেকটা জঙ্গলে ঘেরা। তো জুস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই উনি অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে পড়েন। তারপরে উনি ওনার পরিকল্পনা মোতাবেক ওই তার সঙ্গে গামছা ছিল, আমরা গামছাটি জব্দ করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সেই গামছা দিয়ে তাকে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করবার পরেও হত্যা নিশ্চিত করবার জন্য ওনার ভাষ্য অনুযায়ী প্রায় 10 মিনিট উনি চেপে ধরে রাখেন, যেন পরবর্তীতে উনি বেঁচে না ওঠেন। হত্যা নিশ্চিত করবার পরে উনি পার্শ্ববর্তী যেটি আমি শুরুতেই বলেছি, একটি মানে পানির ছিল, ডোবার মতো ছিল, জঙ্গলও ছিল পাশে, ওই ডোবার মধ্যে তাকে ফেলে দেয়। ফেলে দেবার পরে তার অটোরিকশাটি, যেহেতু উনিও চালাতে পারতেন, ভিকটিম নুরুল শেখের অটোরিকশা চালিয়ে এখানে আমাদের মোজাম্মেল নামক আরেকজন অ্যাসোসিয়েট আছে, সেই মোজাম্মেল এই নুরুল শেখ এবং আমাদের ভিকটিম যিনি জালাল উদ্দিন, এনারা দুজন মিলে যে সমস্ত অটোরিকশা চুরি করতেন বা ছিনতাই করতেন, এই রিক্সা, অটোরিকশা এগুলি বিক্রি করতেন হচ্ছে মোজাম্মেলের কাছে বিক্রি করতেন। মোজাম্মেলের তথ্য যখন আমরা পেলাম, তখন আমরা মোজাম্মেলের কাছ থেকে তথ্য, আরো দুটি পূর্বে চুরি করা ভ্যানও আমরা জব্দ করি। এই ভ্যান দুটি তো আমাদের এই মামলার আলামত না, বাট অন্য পূর্বের ঘটনার চুরির আলামত। ভ্যানে যেহেতু কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, ভ্যানের কোনো আইডেন্টিফিকেশন থাকে না, তারপরও আমরা কোন এরিয়াতে চুরি করেছে, কোন এরিয়া থেকে চুরি করেছিল, কত তারিখে চুরি করেছিল, ওই এলাকায় কোনো জিডি হয়েছে কিনা, আমরা এগুলো মানে সার্চ করেছি। আমরা এখনো আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যে ওই সময়ের যার যার ভ্যান হারিয়েছিল তাদেরকে পাওয়া যায় কিনা, আমাদের হেফাজতে আছে। যদি পাই তাহলে আমরা ওই পূর্বের ভ্যান দুটি দিয়ে দেবো। এবং আরও দুটি ভ্যান উনি বিক্রি করে দিয়েছেন, মোজাম্মেল বলেছেন যে সেই ভ্যান দুটিও আমরা উদ্ধার করবার চেষ্টা অব্যাহত রেখেছি। আর এখানে যে অটোরিকশা ছিনতাইয়ের যেটি আমাদের আলামত, সেটি আমরা উদ্ধার করলাম। উদ্ধার করবার পরে তাদের দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে তোমাদের সঙ্গে আর কারা কারা জড়িত আছে। তাদের নাম আমরা পেয়েছি। আমরা আমাদের তদন্তের স্বার্থে তাদের নাম আপনাদের সামনে বলছি না, আমরা এই চক্রকে আমাদের আইনের আওতায় আনবার চেষ্টা অব্যাহত রেখেছি এবং আমরা আনতে পারবো। এবং পুরো গ্যাং যারা এই সমস্ত অটোরিকশা ছিনতাই এবং পাশাপাশি অটোরিকশা হোক, ভ্যান হোক, রিক্সা হোক, এগুলি ছিনতাই করেন এবং
কখনো কখনো হত্যাও করে ফেলেন। এই চক্রটিকে আমরা বাকি যারা সদস্য আছে তাদেরকে আমরা আমাদের আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। আর এই দুইজন আমাদের কাছে, অর্থাৎ একজন যিনি অটোরিকশা ছিনতাই করে নুরু শেখ হত্যা করেছে জালালকে, এবং মোজাম্মেল যিনি অটোরিকশা চুরি করে মানে চুরি করা অটোরিকশা যিনি কিনেছেন এবং নিয়মিত কিনেন, এই দুইজনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আমাদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই। তারপর আমরা আদালতে সোপর্দ করি। বিজ্ঞ আদালত নুরু শেখকে একদিনের রিমান্ড মঞ্জুর করে। একদিন জিজ্ঞাসাবাদ করার পরে তেমন কোনো ডেভেলপমেন্ট না পাওয়াতে আদালতকে আরও বিস্তারিত উল্লেখ করে যে এরা একটি চক্র, এরা অটোরিকশার সঙ্গে ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং এদের সঙ্গে আরও বেশ কিছু অ্যাসোসিয়েটস আছে, সদস্য আছে। এই টোটাল রহস্যটি আমাদের উদ্ঘাটন করা প্রয়োজন। তখন আমরা আদালতকে আবার যখন পুনরায় প্রেয়ার দেই, তখন আদালত পুনরায় নুরু শেখরে 2 দিন এবং মোজাম্মেলকে 1 দিন রিমান্ড মঞ্জুর করে। এবং পরবর্তী রিমান্ডে আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই, যে সমস্ত জায়গায় তারা ক্রাইম করে ফিজিক্যালি তাদেরকে নিয়ে যাই এবং তাদের আরও কিছু মোটিভ, আরও কিছু সদস্যের নাম, আরও কিছু তথ্য, এবং একটি নির্দিষ্ট দোকান আছে যে দোকান থেকে নুরু শেখ নিয়মিত ঘুমের ওষুধ কিনতো। মানে ঘুমের ওষুধ তো সাধারণত বিক্রি করা নিষেধ, তো এইরকম ব্যাপক পরিমাণে সে ঘুমের ওষুধ কিন্তু যার কোনো প্রেসক্রিপশন ছিল না। এই দোকানদারকে আমরা আইডেন্টিফাই করেছি, ওনার নামও আমরা বলছি না, ওনাকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যপত্র আরও সংগ্রহ করবার পরে আমাদের আইনের আওতায় আনবার চেষ্টা করব। তো এখানে একটি মেসেজ আমি সবাইকে দেবো, দেখেন যারা আমার মাধ্যমে দেশবাসী শুনবেন এবং যারা খেটে খাওয়া শ্রমিক ভাইরা তারা শুনবেন, তাদের অনুরোধ করব রাতের বেলা আপনারা অ্যাভয়েড করবেন, রাতে গভীর রাতে রিক্সা নিয়ে জীবিকার তাগিদেই আপনারা যান, আপনাদের প্রতি সম্মান রেখে বলছি। এই রাতের বেলা আপনারা অ্যাভয়েড করবেন, গভীর রাতে আপনারা রিক্সা, ভ্যান, অটোরিকশা যতটা কম চালানো যায় এটা চেষ্টা করবেন, কারণ জীবনের মূল্য তো সবচেয়ে বেশি। এই জীবিকা নির্বাহ করছেন, আপনার পেছনে আপনার পরিবার, আপনার স্ত্রী সন্তান, বাবা মা আছেন। তো এই অটোরিকশা বা রিক্সা যেটাই বলি, এগুলো যখন আপনারা রাতের বেলা গভীর রাতে করতে যান, মানে চালাতে যান, বিভিন্ন সময় এইভাবে বিক্রি হয়। অনেক সময় কি করে, যাত্রী সেজে রিক্সায় বা অটোরিকশা উঠে টং দোকানে, অনেক সময় আপনারা জানেন যে কিছু কিছু এলাকায় টং দোকান সারা রাত খোলা থাকে, সিগারেট, তারপরে হচ্ছে পান বিক্রি করে বা ছোটখাটো বিস্কিট টিস্কিট বিক্রি করে, এরকম দোকান বিভিন্ন জায়গায় থাকে। এদের যখন চক্র, এই চক্রগুলো 8-10 জন সদস্য থাকে, ওই দোকানে আগে থেকে 2-1 জন অপেক্ষা করে যে জায়গায় থামাবে। আর এই রিক্সার মধ্যে কিছু যাত্রী ওঠে, ওঠার পরে গল্প করে, সখ্যতা তৈরি করে, কিছু খায়, বিস্কিট খাওয়াতে দেয় বা অন্যান্য খাবার খেতে দেয়। একটি সময় তারা ন্যাচারাল কলের কথা বলে বা অন্য কোনো কজ দেখিয়ে একটি দোকানে বা একটি মোড়ে তারা দাঁড় করায়। দাঁড় করানোর পরে তারা নিজেরা চা খায়, জুস খায়, অন্যান্য বিস্কিট খায়। তখন বলে যে ড্রাইভার সাহেব আপনিও আসেন, বা ভাই আপনিও আসেন। ওনাকে নামিয়ে ওনাকেও এরকম খাবার অফার দিয়ে ওনাদের যে টার্গেট থাকে যে আমরা তাকে অজ্ঞান করব, অসুস্থ করব, তখন ওই ওষুধ মিশানো, ঘুমের ওষুধ হোক অথবা অন্য কোনো মেডিসিন হোক, এগুলো মিশানো ড্রিঙ্কস হোক, পানি হোক বা কোনো খাবার হোক, তাকে খাইয়ে ওনাকে অজ্ঞান করে পরে ওনাকে মেরে, অনেক সময় অজ্ঞান করে ফেলে রেখে যায়। অতিরিক্ত ওষুধের প্রভাবে এমনিতেই অনেকে মারা যায়, আবার অনেকের মৃত্যু নিশ্চিত করে। তো আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে অনুরোধ করব, বিশেষ করে খেটে খাওয়া শ্রমিক ভাইদের অনুরোধ করব যে আপনারা রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়ে বের হবেন না, গভীর রাতে বের হবেন না। যদি বের হন তাহলে আপনাদের যে এরিয়াটা পরিচিত এর মধ্যে থাকবেন। এই দুজন আমাদের কাছে স্বীকারোক্তি দেয়, পরে আদালতে আমরা দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে আসার পরে আমরা আমাদের তথ্যপত্র সংগ্রহ করার পরে বিজ্ঞ আদালতে যখন সোপর্দ করি, তারা দুইজনেই সম্পূর্ণভাবে নিজেদের যে কর্মকাণ্ড, নিজেদের যে অপরাধ, এই 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 অপরাধে নুরু শেখ কী করেছেন, তার সহযোগী কারা আছেন এবং মোজাম্মেল কতদিন যাবৎ রিক্সা, অটোরিকশা, ভ্যান এগুলো কিনেন, চোরাই মাল কোথায় কোথায় বিক্রি করেন, এই বিস্তারিত উল্লেখ করে তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমাদের মামলার তদন্ত অব্যাহত আছে, আমরা তদন্ত করছি এবং আমরা মনে করি এটি একটি সাকসেস স্টোরি। এবং আমার পাশে বসে আছেন এসআই মানিক সাহা, তারপরে ইন্সপেক্টর রাশেদ সাহেব আছেন। আমাদের সবাই মানে পিবিআই যখন একটি তথ্য পাই, আমরা যখন একটি কাজ করি, আমরা টিম ওয়াইজ কাজ করি। আমার পাশে বসে আছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, উনি ডিজিটালি আমাদের এই টিমকে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আমি সবসময় মনিটরিং করি, আমরা একটি টিম ওয়াইজ কাজ করি। মানে যখন একটি সাকসেস, এটি পিবিআইয়ের সাকসেস, ঢাকা জেলা পিবিআইয়ের সাকসেস, পিবিআইয়ের সাকসেস, বাংলাদেশ পুলিশের সাকসেস। আমি বলবো যে হত্যাকাণ্ড, একটি পরিবারের যখন কোনো প্রিয় সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়, সেই পরিবারটি কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায়।